অর্থনীতি প্রথম বর্ষ সম্মান মাস্টার্স প্রিলিমিনারি। আজকে আমি তোমাদের পরিসংখ্যানের যে কেন্দ্রীয় প্রবণতা আছে সেই কেন্দ্রীয় প্রবণতার আমার 7 নাম্বার ক্লাস। আমি শুরুতেই অনুরোধ করব, সব ক্লাসগুলো যদি ফার্স্ট ইয়ার মাস্টার্স প্রিলির যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন লিঙ্ক থেকে কিছু ক্লাস দেখি, আর বাকি ক্লাসগুলোর পাওয়ার জন্য আমরা কমেন্ট দিই। আসলে যদি আমরা চ্যানেলের ভিতরে যদি যেতে পারতাম, প্লে লিস্টে যদি যেতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কতগুলো ক্লাস দেয়া আছে এবং কোন কোন ক্লাসগুলো এখন দেয়া হয় নাই। যেগুলো দেয়া হয় নাই সেগুলো স্পেসিফিক আমরা অনুরোধ করতে পারি যে এগুলো দেওয়ার জন্য। আর আমিও ধারাবাহিকভাবে কি করছি, দিয়ে যাচ্ছি। চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হলে যেখানে ক্লাসটা দেখছো তার নিচে আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। আমার একটা গোল বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, মালিহার ছবি। মালিহাতে যদি প্রেস করো তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। সেখানে যাওয়ার পর প্লে লিস্টে চলে যাবে। ডাইরেক্ট কোথায় চলে যাবে? প্লে লিস্টে। প্লে লিস্টে গিয়ে দেখো যে হেডিংটা কি আছে, ফার্স্ট ইয়ার ইকোনমিক্স মাস্টার্স প্রিলি, এগুলো লেখা আছে কি না। তাহলে বুঝবা এগুলো হচ্ছে তোমাদের কি ক্লাস। তোমাদের বইতে যেভাবে অধ্যায় আছে আমি ওইভাবে দিচ্ছি না। আমি আমার প্রয়োজন মতো কী করেছি, নাম দিয়েছি। কোনোটা কেন্দ্রীয় প্রবণতা, আবার ওখানে উল্লেখ করে দিয়েছি এখানে জ্যামিতিক গড়। আজকে আলোচনা করব হারমোনিক মিন মানে তরঙ্গ গড়, ঠিক আছে। এবং ফার্স্ট ইয়ারের গণিতের অনেক ক্লাস দিয়েছি, আরও যে ক্লাসগুলো বাকি আছে ওগুলো দিয়ে দেব। ম্যাক্রো ইকোনমিক্স তো মনে হয় একটা বা দুইটা অধ্যায় ছাড়া সমস্ত অধ্যায় কী করেছি, দিয়েছি। বাকিগুলো দেব। মাইক্রো ইকোনমিক্স অনেকগুলো অধ্যায় দিয়েছি। যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখো, আর বাকিগুলো ইনশাল্লাহ যথাসময়ে পেয়ে যাবে। আর একটা অনুরোধ থাকবে যে চ্যানেলটা ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে কি করবে, শেয়ার করবে। তোমাদের ফার্স্ট ইয়ারে যারা আছে তাদেরকে শেয়ার করবে, যাতে সবাই যাতে ক্লাসগুলো দেখতে পারে, আমরা যাতে সবাই যাতে কি করতে পারি, উপকৃত হতে পারি। তা আজকে শুরু করছি আমি আমার তরঙ্গগড়। এবং আজকে যারা একেবারে প্রথম আমার এই ক্লাসটা যারা দেখছো, মানে আমার এই 7 নাম্বার ক্লাস দেখছো, তাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটা স্টপ করে দাও, দিয়ে প্লে লিস্টে গিয়ে তুমি আমার প্রথম ক্লাস থেকে দেখো, ধারাবাহিকভাবে দেখো। ধারাবাহিকভাবে ক্লাসগুলো কী করো দেখো। মনে করো তুমি প্রাইভেট পড়তেছো, ঠিক আছে। আমি এই 1 ঘন্টা আমি প্রাইভেট পড়তেছি, এই 1 ঘন্টা ক্লাসটা দেখো, খাতায় উঠাও, দেখবা ইনশাল্লাহ সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর মাঝখান থেকে যদি দেখি এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মনে রাখবে যে সাবজেক্ট সহজ আমরা নিজেরাই করি, আবার কঠিন আমরা নিজেরাই করি, ঠিক আছে। আমরা ধারাবাহিকভাবে দেখলে ইনশাল্লাহ সাবজেক্ট সহজ হয়ে যাবে। তরঙ্গগড় মানে হারমোনিক মিন, এইটা কি এটাই বলছি। দেখো তথ্যসমূহ তোমরা আমার সাথে সাথে লেখো, তোমরা খাতায়, তোমরা এই ভিডিওটা দেখো আর খাতায় লেখো। তথ্য সমূহ x1 x2 x3 ডট ডট কত xn। যেভাবে আমি লিখেছি ঠিক তোমরা এইভাবে খাতায় লেখো, দেখো আর লেখো। তথ্য সমূহ x1 x2 x3 ডট ডট xn, মানে এই ডট ডটের ভিতরে কি আছে, x4 x5 x6 x7। যদি n যদি 10 হয়, x8 x9 x10 এর শেষ 100 হলে ওই x100 মানে 100টা তথ্য থাকবে। আচ্ছা, তথ্যসমূহ অ্যাপ হচ্ছে উল্টা মান। কি বলেছি? তথ্যসমূহের উল্টা মান। তথ্যসমূহের উল্টা মান, উল্টা মানটা কি? যেমন 3 নিচে কত আছে 1, এটা আমরা লিখি না। আমরা 1 যদি হর হয় তাহলে সেই হরটা লিখি না। এটা উল্টা মানটা হচ্ছে এই 1টা উপরে যাবে, 3টা নিচে যাবে। এই যে কলমটা ধরেছি না,
এটা উল্টিয়ে দিলে কি হবে? এই হবে। এই যে ধরেছি না, উল্টিয়ে দিলে এই হবে। তো এইটা উল্টিয়ে দিলে 1 উপরে যাবে, 3 নিচে যাবে। তাহলে এই তথ্যসূমের উল্টা মান কি? এই প্রত্যেকের নিচে যে 1 আছে, 1 উপরে যাবে, x1 নিচে যাবে, 1 উপরে, x2 নিচে, 1 উপরে, x3 নিচে, ডট ডট 1 উপরে, xn নিচে। তাহলে তথ্যসমূহ, এটা হচ্ছে তথ্যসূমের উল্টা মান। এখন বলছি উল্টা মানের সমষ্টি। তোমরা নিজেরা খাতায় লেখো, আমি যেভাবে লিখছি। উল্টা মানের কি? উল্টা মানের সমষ্টি। এর মানে 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট ডট প্লাস কত? 1/xn। উল্টা মানের সমষ্টি নিলাম। এই সমষ্টিকে আমরা n দ্বারা ভাগ করব। কি দ্বারা? এই সমষ্টিটাকে আমরা সংক্ষেপে এইভাবে দেখাই। সামেশন কত? 1/xi। এই সমষ্টিটা হচ্ছে সামেশন 1/xi। সবার উপরে 1 আছে, 1। এই x x x x 1 2 3 ডট ডট n কে i দ্বারা প্রকাশ করি, সামেশন xi। এটাকে আমরা কি করব? n দ্বারা ভাগ করব। এই উল্টা মানের সমষ্টিকে কত দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করব। n দ্বারা ভাগ করব। তাহলে দেখো, সামেশন 1/xi কে কত দ্বারা ভাগ করেছি? n দ্বারা ভাগ করেছি। তো এই যে n দ্বারা ভাগ করেছি, সামেশন 1/xi কে n দ্বারা ভাগ করেছি। এটা কি? এটা হচ্ছে উল্টা মানের গড়। উল্টা মানের গড়। তাহলে দেখো, আমি এই যে দুইটা লাইন আছে না, যে উল্টা মান নিয়েছি, উল্টা মানের সমষ্টি নিয়েছি, উল্টা মানের সমষ্টিকে n, এই যে উল্টা মানের সমষ্টি সংক্ষেপে এটাকে n দ্বারা ভাগ করেছি। এই যে দুইটা লাইন, উল্টা মানের সমষ্টিকে n দ্বারা ভাগ করেছি। এই দুইটা লাইনকে একটা লাইনের মাধ্যমে বলতে পারবো উল্টা মানের গড়। কি বলতে পারো? উল্টা মানের গড়। তার কি হলো? তথ্যসমূহের উল্টা মানের সমষ্টিকে মোট তথ্য দ্বারা ভাগ করে যে উল্টা মানের গড় পাওয়া যায়, তার উল্টা মান। তার কি? এটার উল্টা মান। উল্টা মানের যে গড় পাওয়া যায়, সেই গড়ের কি? উল্টা মান। গড়ের উল্টা মান। উল্টা মানটা কত? n উপরে চলে যাবে। আর সামেশন 1/xi নিচে চলে যাবে। হলো তরঙ্গ গড়, মানে হারমোনিক মিন। হারমোনিক মিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি আবারও, তথ্যসমূহ মানে x1 x2 x3 ডট ডট xn, তো তথ্যসমূহের উল্টা মান 1/x1 1/x2 1/x ডট ডট 1/xn, উল্টা মানের সমষ্টি 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট ডট 1/xn, সংক্ষেপে সামেশন 1/xi। এই সমষ্টিকে n দ্বারা ভাগ করলাম, এটাকে n দ্বারা ভাগ করলাম, তাহলে উল্টা মানের গড় পাওয়া যাবে। কারণ আমরা জানি কোন কিছুর সমষ্টিকে যখন মোট গণসংখ্যা দ্বারা মানে n দ্বারা ভাগ করা হয়, তখন সেটার গড় পাওয়া যায়। তাহলে আমি উল্টা মানের সমষ্টিকে n দ্বারা ভাগ করেছি, তাহলে উল্টা মানের গড়।
এই উল্টা মানের গড়ের উল্টা মান হলো তরঙ্গ গড়। উল্টা মানের গড়ের উল্টা মান হলো তরঙ্গ গড়। তাহলে লক্ষ্য করো, তথ্যসমূহ উল্টা মানের সমষ্টির নিলাম, সমষ্টিকে n দ্বারা ভাগ করলাম, উল্টা মানের গড় বার করলাম, সেই গড়ের উল্টা মান মানে n উপরে চলে গেছে, সামেশন 1/xi নিচে চলে গেল, হলো তরঙ্গ গড়। ঠিক আছে? এখন যদি আমি তরঙ্গ গড়ের সংজ্ঞা দিতে চাই, আমি বলবো তথ্যসমূহের উল্টা মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে গড় পাওয়া যায়, সেই গড়ের উল্টা মান হলো তরঙ্গ গড়। আবারও বলছি, তথ্যসমূহের উল্টা মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে গড় পাওয়া যায়, সেই গড়ের উল্টা মান হলো তরঙ্গ গড়। তথ্যসমূহের উল্টা মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে গড় পাওয়া যায়, সেই গড়ের উল্টা মান হলো তরঙ্গ গড়। তাহলে এখন আমি তরঙ্গ গড়কে এইভাবে লিখতে পারি, হারমোনিক মিনকে, হারমোনিক মিন, হার এইচ আর মিন হচ্ছে এম। তাহলে হারমোনিক মিনকে আমরা সংক্ষেপে HM দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? HM। হারমোনিক মিন হচ্ছে n ডিভাইডেড বাই সামেশন 1/xi। n ডিভাইডেড বাই সামেশন 1/xi, এটা হচ্ছে হারমোনিক মিন বা তরঙ্গ গড়। এখন যদি গণসংখ্যা থাকে, তাহলে তরঙ্গ গড়টা কত হবে? গণসংখ্যা থাকলে তরঙ্গ গড়টা হবে হারমোনিক মিন ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন fi(xi). অর্থাৎ এই 1 এর জায়গায় শুধু fi লিখতে হবে, ফ্রিকোয়েন্সি। কার জায়গায়? 1 এর জায়গায় কি লিখতে হবে? fi লিখতে হবে, সাম n ডিভাইডেড বাই সামেশন fi(xi). আমি তরঙ্গ গড়ের এই দুটো সূত্র শেখার কোনো প্রয়োজন নাই, আমি এটাই শিখব। তরঙ্গ গড় HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন fi(xi). ফ্রিকোয়েন্সি যদি না থাকে, তাহলে ফ্রিকোয়েন্সির জায়গায় 1 বসাবো। ফ্রিকোয়েন্সি যদি না থাকে, তাহলে ফ্রিকোয়েন্সির জায়গায় কত বসাবো? 1 বসাবো। আর ফ্রিকোয়েন্সি থাকলে fi বসাবো, শেষ। একটা কথা মনে রাখতে হবে, কিছু অঙ্ক ডাকের অঙ্ক থাকে, মানে ভাষা সহ বর্ণনামূলক প্রশ্ন থাকে। 12টি লিচু ক্রয় করা হয়েছে, 15টি লিচু ক্রয় করা হয়েছে, এই ধরনের বর্ণনামূলক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নে যদি টাকায় বা ঘন্টায় শব্দ লেখা থাকে, কি বলেছি? টাকায়, বা কি থাকতে পারে? ঘন্টায় শব্দ যদি লেখা থাকে, তাহলে আমাদেরকে তরঙ্গ গড় বের করতে হবে। টাকায় বা ঘন্টায় শব্দ যদি লেখা থাকে, তাহলে তরঙ্গ গড় বের করতে হবে। আমাকে সরাসরি প্রশ্নে তরঙ্গ গড় বলবে না, দিয়ে বলবে যে গড় বের করো। এক্ষেত্রে যদি আমি গাণিতিক গড় বের করি, জ্যামিতিক গড় বের করি, আমি কোনো নাম্বার পাবো না। মনে রাখতে হবে, প্রশ্নে যদি টাকায় অথবা ঘন্টায় শব্দ উল্লেখ থাকে, তাহলে তরঙ্গ গড় মানে হারমোনিক মিন বের করতে হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা প্রশ্ন লিখছি। একজন লিচু বিক্রেতা টাকায়
12টি টাকায় 15টি টাকায় 20টি করে সমান সংখ্যক লিচু ক্রয় করলো। একজন লিচু বিক্রেতা টাকায় 12টি, টাকায় 15টি এবং টাকায় 20টি করে সমান সংখ্যক লিচু ক্রয় করলো। কারণ অনেকে আবার প্রশ্ন করতে পারে, বিক্রেতা তো বিক্রি করে, তাহলে ক্রয় কেন করবে? আসলে বিক্রেতা আরেকজনের কাছ থেকে ক্রয় করে, ঠিক আছে, চাষির কাছ থেকে ক্রয় করে, আর আমাদের ভোক্তাদের কাছে কি করে? বিক্রয় করে। সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? গড়ে কতটি লিচু ক্রয় করেছে? সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? আমরা একটু লক্ষ্য করি, সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে। গড়ে মানে গড়টা বের করব। এই গড়টা গাণিতিক গড় না জ্যামিতিক গড় না তরঙ্গ গড় না মধ্যমা না প্রচুরক, কোনো কিছু বলা হয় নাই। কিন্তু এখানে আমাকে অবশ্যই তরঙ্গ গড় বের করতে হবে। কেন? টাকায় শব্দটি আছে, আর একটু আগে বলেছি টাকায় বা ঘন্টায় শব্দ লেখা থাকলে তরঙ্গ গড় বের করতে হবে। তা টাকায় শব্দ লেখা আছে, আমি বুঝে ফেলেছি, তরঙ্গ গড় বের করতে হবে। এখানে ফ্রিকোয়েন্সি নাই। কিভাবে বুঝলাম? ফ্রিকোয়েন্সি থাকলে দুটি করে ইনফরমেশন দেওয়া থাকবে। একটা হচ্ছে তথ্য, যেটা হচ্ছে এক্সআই, আর একটা হচ্ছে ওই তথ্য যে কয়বার আছে সেটা হচ্ছে এফআই, মানে ফ্রিকোয়েন্সি। তাহলে কয়টা ইনফরমেশন দেওয়া থাকবে? দুইটি। দুইটি ইনফরমেশন দেওয়া থাকলে একটা হবে তথ্য এক্সআই, আর একটা হবে কি? ফ্রিকোয়েন্সি এফআই। আর যদি একটি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওই একটি ইনফরমেশনই হচ্ছে তথ্য, মানে এক্সআই, এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। আর আমি একটা কথা বলেছি, যদি শ্রেণী আকারে দেয়া না থাকে তাহলে তথ্য মানে এক্সআই হবে প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর মান। আমি বারবার বলে এসেছি কেন্দ্রীয় প্রবণতা প্রথম দ্বিতীয় ক্লাস এগুলো পড়ানোর সময়। লক্ষ্য করো, একজন লিচু বিক্রেতার টাকায় 12টি, টাকায় 15টি, টাকায় 20টি করে সমান সংখ্যক লিচু ক্রয় করেছে। টাকায় 12টি করে 500 লিচু যদি বলতো তাহলে কয়টা ইনফরমেশন? দুইটা। একটা টাকায় 12টি, একটা 500টি। টাকায় 15টি করে 300 লিচু ক্রয় করেছে যদি বলতো তাহলে ইনফরমেশন কয়টা? দুইটা। একটা হচ্ছে টাকায় 15, একটা হচ্ছে 300। কিন্তু এখানে কিন্তু এইভাবে নাই, বলেছে টাকায় 12, টাকায় 15, টাকায় কত? 20 করে সমান সংখ্যক। সমান সংখ্যক মানে কি? যে টাকায় 12টি করে যদি 1000 কিনে, 15টি করেও 1000 কিনবে, 20টি করেও 1000 কিনবে, 2000 কিনলে সবগুলো 2000 কিনবে। যাক, এখানে প্রত্যেকটা ইনফরমেশন গুলো একটা করে আছে, অর্থাৎ এখানে 12টা এক্সআই, 15 এক্সআই, 20 এক্সআই। এই এক্সআই এর ভিতরে এই 12 হচ্ছে x1, 15 হচ্ছে x2, 20 হচ্ছে x3। আর একটু বুঝে নেই, প্রশ্ন বোঝাটা ভালো।
টাকায় 12টি বলতে কি বোঝানো হয়েছে? টাকায় 12টি বলতে বোঝানো হয়েছে 1 টাকায় 12টা লিচু, অর্থাৎ প্রতি 1 টাকায় সে 12টা লিচু ক্রয় করেছে। তো সে যদি 24টা লিচু যদি ক্রয় করে, তাহলে সে তাকে 2 টাকা দেবে। কয় টাকা দেবে? টাকায় 12টি, 24টা কিনলে কয় টাকা দেবে? সে 2 টাকা দেবে। টাকায় 15টি, অর্থাৎ এখানে সে কিনেছে টাকায় 15টি, মানে এই লিচুগুলো একটু ছোট, এই জন্য টাকায় বেশি পাওয়া গিয়েছে। টাকায় 20টি, মানে 1 টাকায় 20টি, এই লিচুগুলো আরো কি ছোট। এইভাবে সে 3 ধরনের লিচু ক্রয় করেছে। প্রশ্ন করছে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? আনসার শুরু করি। আনসারটা হচ্ছে, আমি প্রথমেই বলবো এখানে তরঙ্গ গড় বের করতে হবে। এখানে তরঙ্গ গড় বের করতে হবে বলে আমি কি করব? HM হারমোনিক মিনের সূত্র লিখব, n ডিভাইডেড বাই সামেশন 1/xi। সূত্রটা কি লিখব? n ডিভাইডেড বাই সামেশন 1 ডিভাইডেড বাই xi। যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, এর জন্য 1 হয়েছে। এখন এইটাকে যদি আমি ভাঙ্গি, তাহলে আমি এখানে n এর জায়গায় 3 লিখব, কারণ ইনফরমেশন কয়টা? 3টা। টাকায় 12টি, টাকায় 15টি, টাকায় 20টি, অতএব 3 ধরনের লিচু, n = 3। সামেশন 1/xi কে ভাঙলে হবে 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3, যেহেতু 3 ধরনের লিচু আছে, যেহেতু n = কত? 3। ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে, এখানে নিচে লিখতে হবে x1 = 12টি, x2 = 15, x3 = 20। মানে x1 হচ্ছে টাকায় 12টি লিচু, x2 হচ্ছে টাকায় 15টি লিচু, x3 হচ্ছে টাকায় 20টি লিচু। এইগুলো লিখতে হবে। এখানে কিন্তু আমি সতর্ক করছি তোমাদেরকে, কেউ n এর জায়গায় 12 আর 15 27 আর 20 47 লেখেন। n এর জায়গায় 12 আর 15 27 আর 20 47, n এর জায়গায় কত লেখেন? 47 লেখেন। মারাত্মক ভুল। মনে রাখবে nটা হচ্ছে সামেশন fi। এখানে ফ্রিকোয়েন্সি নেই, এর মানে কি প্রত্যেকটা তথ্য একবার করে আছে, এই জন্য n এর জায়গায় 3টা তথ্য। যদি বলতো 12টি করে 300 লিচু, টাকায় 12টি করে 300 লিচু, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি f1 = কত হতো? 300। তাহলে f1 f2 f3 যোগ করে n এর মানটা পেতাম। এখানে f1 f2 f3 মান দেয়া নাই, আর কখনো x এর মান যোগ করে n মিলে না। কখনো x এর মান যোগ করে n মিলে না। x এর মান যোগ করলে সামেশন xi। অনেকবার বলেছি nটা হচ্ছে সামেশন fi, যেহেতু ফ্রিকোয়েন্সি নেই, 3টা তথ্য, n = 3। এরপর লিখবো উপরোক্ত মান 1 নঙে বসিয়ে, উপরোক্ত মান 1 নঙে বসিয়ে 1 কত? 12, 1/15, 1/20। ঠিক আছে, এরপরে আমি লিখবো কত? হারমোনিক মিন, উপরে 3। একটা লক্ষ্য রাখতে হবে, আমি দেখছি এখানে 12, 15, 20 সুন্দর একটা লসাগু নেওয়া যায়। কত? 60। 12, 15, 20 লসাগু কত? 60। এই জন্য লসাগু 60 নিয়েছি। যদি দেখতাম এদের লসাগু খুব বিশাল মান বা নিতে পারছে না, অসুবিধা হচ্ছে, তখন 1 কে 12 দ্বারা ভাগ করে দশমিকে লিখতাম, 1 কে 15 দ্বারা ভাগ করে দশমিক লিখতাম, 1 কে 20 দ্বারা ভাগ করে দশমিকে লিখতাম। তো
তবে লসাগু নেওয়াটা কি হবে, সবচেয়ে কি ভালো হবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, 12, 15, 20 লসাগুটা কিভাবে নেব। 12, 15, 20 ভিতরে সবচেয়ে বড় কে? 20। সবচেয়ে বড়টা চিন্তা করবে। 12, 15, 20 সবচেয়ে বড় কে? 20। এখন দেখো 20 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না, অতএব 20 লসাগু হবে না। এখন তোমাকে কি করতে হবে? 20-এর দ্বিগুণ, 20 দুগুণা 40। 40 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না। তাহলে এখন কি করতে হবে? 3 20 60 চিন্তা করো। 40 ব্যর্থ, 3 20 60 চিন্তা করো। 60 12 দিয়ে যায়, 15 দিয়ে যায়, অতএব লসাগু কত হবে? 60। 60কে 12 দ্বারা ভাগ করলে 5, 5 একে 5। 60কে 15 দ্বারা ভাগ করলে 4, 4 একে 4। এই 1 দ্বারা গুণ করতে হবে। 60কে 20 দ্বারা ভাগ করলে 3, আর 3 একে 3। তারপরে দেখো হারমোনিক মিনটা কত দাঁড়াচ্ছে। এই 3-এর সাথে কার গুণ হবে? 60-এর। এটা মূল ভগ্নাংশ, সাব ভগ্নাংশের হর লবে চলে যাবে, 3 × 60। আর এরা নিচে বসে থাকবে 5 4 3 12। যোগ করলে কত হচ্ছে? 12। 12 আর 60-এ 5। সুতরাং হারমোনিক মিন ইকুয়াল টু 15। এরপর লিখবা অতএব টাকায় গড়ে 15টি লিচু ক্রয় করা হয়েছে। কি লিখতে হবে? অতএব টাকায় গড়ে 15টি লিচু ক্রয় করা হয়েছে। অতএব টাকায় গড়ে 15টি লিচু ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নের আনসার শেষ করলাম। এখন আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। বৃষ্টি করে যথাক্রমে 300, 400 ও 500 লিচু ক্রয় করলো। সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? লক্ষ্য করো, এখনকার চেয়ে আরেকটা প্রশ্ন দিলাম তরঙ্গ গড়ে। দুটো প্রশ্ন দিয়েছি, দেব। এই দুটো প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তরঙ্গ গড় সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সেটা কি? একজন লিচু বিক্রেতা টাকায় 12টি, টাকায় 15টি, টাকায় 20টি করে যথাক্রমে 300, 400, 500 লিচু ক্রয় করলো। সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? এখন ইনফরমেশন কিন্তু কয়টা? দুটো ইনফরমেশন। কিভাবে? একজন লিচু বিক্রেতা টাকায় 12টি, টাকায় 15টি, টাকায় 20টি করে যথাক্রমে 300, মানে কি? টাকায় 12টি করে 300, টাকায় 15টি করে 400, টাকায় 20টি করে 500 লিচু ক্রয় করেছে। সে টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে? তো ইনফরমেশন কয়টা? দুটো আছে। এখানে একটা এক্সআই হবে আর একটা এফআই হবে। টাকায় 12টি করে কয়টা? 300। একটা হচ্ছে টাকায় 12টি, আর একটা হচ্ছে 300। তাহলে একটা এক্সআই হবে আর একটা কি হবে? এফআই হবে। প্রশ্ন হচ্ছে কোনটা এক্সআই হবে আর কোনটা এফআই হবে? আন্তাজে ধরলে তো হবে না। আমি বলে ফেললাম এক্সআই হবে 12, এফআই হবে 300। আরেকজন বললো স্যার আমি এক্সআই 300 ধরবো আর এফআই 12 ধরবো। কেন আপনি না করবেন না বা হা বলবেন না? তাহলে আমাকে বুঝে ধরতে হবে। এই সমস্যার সমাধান আমি করেছি। আমি এক জায়গাতে বলেছিলাম আমার কেন্দ্রীয় প্রবণতার ক্লাসে যে আমরা যার গড় বের করবো সে এক্সআই, বাকিটা হচ্ছে এফআই। কথাটা লিখে রাখো।
এর আগেও বলেছি, যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছো তাদের মনে পড়ার কথা। যার গড় বের করব সে এক্সআই আর বাকিটা হলো এফআই। আবারও বলছি, যার গড় বের করব সে এক্সআই আর বাকি ইনফরমেশনটা হচ্ছে এফআই। তাহলে কার গড় বের করব? টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে। টাকায় গড়ে, টাকায় গড়ে, এটা হচ্ছে আমি কার কিসের গড় বের করব? টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করেছে, মানে টাকায় কতটি লিচু গড়ে ক্রয় করেছে। এইটা, এই টাকায় যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে এক্সআই। এই যে টাকায় 12টি, এটা এক্সআই। টাকায় 15টি এক্সআই। তো বাকিগুলো হয়ে যাবে কি এফআই, বাকিগুলো হয়ে যাবে এফআই। তাহলে আমি এইভাবে লিখবো, এখানে তরঙ্গ গড় বের করতে হবে। তরঙ্গ গড় HM = n বাই সামেশন FI/XI। যেই দেখেছি এখানে ফ্রিকোয়েন্সি আছে, অতএব আমি ফ্রিকোয়েন্সি আলা সূত্র লিখেছি। এখন দেখো, এটাকে আমি লিখছি n F1/X1 প্লাস F2/X2 প্লাস F3/X3 ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। এখানে X1 সমান 12, F1 সমান 300, তারপর X2 সমান 15, F2 সমান 400, X3 সমান 20, F3 সমান 500। যেহেতু টাকায় গড়ে কতটি লিচু ক্রয় করা হয়েছে, মানে কত টাকায় কতটি লিচু, এইটার গড় বার করবো। এই যে টাকায় কতটি হচ্ছে কি এক্সআই, বাকিটা হচ্ছে কি এফআই। উপরোক্ত মান কোথায় বসিয়ে? 1 নঙে বসিয়ে HM = এখানে আরেকটা লাইন লিখলে ভালো হবে, n = F1 প্লাস F2 প্লাস F3, 300 যোগ 400 যোগ 500। সুতরাং n = 1200, n = 1200, 1200 বেরিয়ে গেল। উপরোক্ত মানে 1 নঙে বসিয়ে এই দেখো, এখন আমি n এর জায়গায় কত লিখেছি? 1200। এখানেও 3টা ইনফরমেশন। n = আমি 3 লিখি নাই, আমার ফ্রিকোয়েন্সি ছিল, ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে আমি n এর মানটা লিখেছি। এখন F1টা কত? 300, এটা 12। তাহলে 300/12, এটা হচ্ছে F2 400, X2 হচ্ছে 15, F3 হচ্ছে 500, এটা হচ্ছে 20। আর HM = উপরে 1200, নিচে তো আমরা জানি লসাগু কত? 60। 12, 15, 20 লসাগু 60। 60কে 12 দ্বারা ভাগ করলে 5, আর 5 আর 300 গুণ দিলে 1500। 60কে 15 দ্বারা ভাগ করলে 4, আর 4 আর 400 গুণ দিলে 1600। 60কে 20 দ্বারা ভাগ করলে 3, আর 500 গুণ দিলে 1500। এখন আমরা এক কাজ করি, আমাদের এখন এই অঙ্কটা শেষ হওয়ার পথে। হারমোনিক মিন HM = উপরে কত আছে? 1200, নিচে 1500, 1500 3000, আর 1600 কত? 4600। 2 1500, 3000 আর 1600, 4600, নিচে 60। আর হারমোনিক মিন আমরা জানি মূল ভগ্নাংশের উপরে 1200 থাকবে, এটার সাথে 60 উপরে চলে যাবে, আর 4600 কোথায় থাকবে?
নিচে থাকবে, 4600টা নিচে থাকবে। একটা দুইটা কাটলাম, এখানে যদি কাটি তাহলে কত হবে 6, আর এখানে কত হবে, কোনো ভুল করলাম কিনা দেখি তো। আচ্ছা, লসাগু 60 না, 60 উপরে চলে গেল, দুইটা শূন্য কাটলাম, 46। ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো ভুল নাই। দুটা শূন্য কাটলাম, 46, 2 দিয়ে কাটলে 6, এখানে কত 23। প্লিজ, 0 0 চলে গেল, তারপরে 2 দিয়ে কাটলে 6, এখানে 23। সুতরাং HM ইকুয়াল টু 6 আর 60 কত 360, নিচে হচ্ছে কত 23। 360কে 23 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং HM ইকুয়াল টু, আমি একটু ক্যালকুলেটরে ভাগ করে বলে ফেলি, 300 কত জন 60কে কত দ্বারা ভাগ করব, 23 দ্বারা ভাগ করব। 360 ডিভাইডেড বাই 23, 15.65। রেজাল্ট কত এসেছে 15.65। ওই যে টাকায় 12টি, টাকায় 15টি, টাকায় 20টি, ওই 15-16 ভিতরে থাকবে গড়টা, এসেছে এরকম 15.65। অতএব টাকায় গড়ে 15.65টি লিচু ক্রয় করা হয়েছে। তাহলে দেখা গেল টাকায় থাকলে, একইভাবে ঘন্টায় থাকলে আমাকে তরঙ্গ গড় বের করতে হবে। যেমন প্রশ্ন করতে পারে আমাকে, একজন ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে 5 ঘন্টা, 4 কিলোমিটার বেগে 3 ঘন্টা, 6 কিলোমিটার বেগে 2 ঘন্টা হাঁটলো, তার গড় গতিবেগ কত? যেহেতু এখানে ঘন্টায় শব্দ আছে, তাহলে ওই গড় গতিবেগ লিখব, তরঙ্গ গড় বের করতে হবে HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন FI XI। এখন আসো, কোনটা XI কোনটা FI? প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে 5 কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো, দুইটা ইনফরমেশন, একটা 5 কিলোমিটার বেগে 3 ঘন্টা। কার গড় বের করতে হবে? গতিবেগের গড় বের করতে হবে, গড় গতিবেগ বের করো। অতএব ওই গতিবেগটা হবে XI, যার গড় বের করবো সে XI। তাহলে 5 কিলোমিটার বেগে সে 3 ঘন্টা হাঁটছে, যদি 5 কিলোমিটার বেগে যদি বলে, তো গতিবেগটা কি 5 কিলোমিটার বেগে না? ওই 5 কিলোমিটার হবে XI, আর ফ্রিকোয়েন্সি হবে কি 3 ঘন্টা 3। তাহলে মনে রাখবে, গড় গতিবেগ বের করো, এক্ষেত্রে গতিবেগ হবে XI আর ফ্রিকোয়েন্সিটা হবে ঘন্টা। তোমরা যে কোনো পরিসংখ্যানের বইতে দেখে এখন অঙ্কগুলো করতে পারবে, নিয়ম দেখিয়ে দিয়েছি, নিয়মের আলোকে করবে। তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে 2, 4, 6, 8, 10-এর তরঙ্গ গড় বের করো। 2, 4, 6, 8, 10-এর তরঙ্গ গড় বের করো। খুব ভালো কথা, তুমি XI লিখবে কত 2, 4 এইভাবে লিখে যাবে, ঠিক আছে? আর এখানে লাগবে 1/XI। এগুলো তুমি ফিল আপ করবে 1/XI। কেন? ফ্রিকোয়েন্সি নাই, তাহলে তরঙ্গ গড়টা কত? n
n ডিভাইডেড বাই সামেশন কত 1/xi। ঠিক আছে, তো 2 4 6 8 তারপর কত 10 n ইকুয়াল টু কত 1 2 3 4 5 পাঁচটা তথ্য। এখন 1/xi টা 2 না, তো 1/2 এখানে কত হবে 0.50, এখানে 4 না, 1/xi মানে কি 1/4, 1/4 মানে xi জায়গায় 4 হবে, তো 1/4 সমান কত 0.25। এইভাবে সব মানগুলো যোগ করে কি পাবো সামেশন 1/xi পেয়ে যাব না। এই মানগুলো যোগ করে এই n এর মানটা 5 সামেশন 1/xi বসিয়ে আমরা কি করব তরঙ্গ গড় কি করব বের করে ফেলবো 2 4 6 8 10 এ। আমাকে প্রশ্ন করতে পারে দেখাও যে প্রথম 10টি তথ্যের ক্ষেত্রে জিএম গ্রেটার দেন এইচএম। আসলে যে কোনো তথ্যের ক্ষেত্রে জিএম গ্রেটার দেন কি হয় এইচএম হয়। আমাকে বলতে পারে 2 4 6 8 10 এর ক্ষেত্রে জিএম গ্রেটার দেন এইচএম, জিএম গ্রেটার দেন কি এইচএম, এই তথ্য দিয়ে বলতে পারে দেখাও যে জিএম গ্রেটার দেন এইচএম। তো তারপরে এইচএম এর মান বের করব, বের করে 1 নাম্বার দিয়ে লিখে ফেলবো। এরপর আমি এখানে কি করব লগ এক্স এর কলাম করব, করলে এখানে নিচে কি পেয়ে যাবো সামেশন লগ এক্স এ। ব্যাস, এখন জিএম এর সূত্রটা লেখো, জিএম ইকুয়াল টু অ্যান্টি লগ 1/n সামেশন লগ xi। এই সামেশন লগ x এর মানটা বসিয়ে দাও, ওই যে আমি তো করিয়েছি ওইভাবে করে নিলে তোমার কি হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাকে শ্রেণীবদ্ধ তথ্য দিয়ে হারমোনিক মিন বের করতে বলতে পারে। কি দিয়ে শ্রেণীবদ্ধ তথ্য দিয়ে, যেমন আমি দেখাচ্ছি শ্রেণী আর কি ফ্রিকোয়েন্সি। আমরা কেন্দ্রীয় প্রবণতা বের করেছি, আমরা জ্যামিতিক গড় বের করছি 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50। কি বের করতে বলেছে তরঙ্গ গড় বের করতে বলেছে, তরঙ্গ গড় বের করো। যে আমি দেখেছি এখানে কি আছে ফ্রিকোয়েন্সি আছে, আমি জানি তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকলে n ডিভাইডেড বাই f সামেশন fi/xi। এখন আমাকে কলাম তৈরি করতে হবে। আমি বারবারই বলেছি কলাম তৈরি করতে হয় কি দেখে, কলাম তৈরি করতে হয় প্রশ্ন দেখে। প্রশ্নের যে কয়টা ইনফরমেশন হবে সেই কয়টা কলাম হবে, আর বাকি কলামগুলো হবে সূত্র দেখে। তাহলে প্রশ্নে কয়টা ইনফরমেশন, 2টা ইনফরমেশন, অতএব 2টা কলাম হবে। অনেকবার বলেছি, এই জন্য বলছি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে। তাহলে এই কয়টা কলাম হলো 2টা, শ্রেণী আর ফ্রিকোয়েন্সি। এটা প্রশ্ন দেখে করেছি, এখন সূত্র দেখে। সূত্র বলছে n এর জন্য একটা কলাম তৈরি করার প্রয়োজন। আমি বলছি না, আমরা যা শিখেছি n এর জন্য কোনো কলাম তৈরি করার প্রয়োজন নাই, কারণ ফ্রিকোয়েন্সি যোগ করলে কি পাওয়া যাবে n পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে n পাওয়া যাবে। আমরা কেন্দ্রীয় প্রবণতা করেছি, জ্যামিতিক গড় করেছি, আমাদের অভিজ্ঞতা আছে n বের করার। এরপর প্রশ্ন বলছে fi মানে ফ্রিকোয়েন্সির একটা কলাম দরকার, গণসংখ্যার একটা কলাম দরকার। অলরেডি করা আছে, প্রশ্নের ইনফরমেশন হতে করা আছে, অতএব লাগবে না। প্রশ্ন বলছে x এর জন্য একটা কলাম করা দরকার। x এর কলাম আছে কি না, না x এর কলাম নাই। xi টা কি আমরা জানি, প্রশ্ন যদি শ্রেণী আকারে দেওয়া থাকে xi হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। অনেকবার 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 বলেছি, যেহেতু আমার প্রশ্নটা শ্রেণী আকারে দেওয়া আছে xi হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এর মানে শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে xi পাওয়া যাবে।
ফ্রিকোয়েন্সি কত? 5 শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 5.5। ঠিক আছে, এবং একটা মধ্যবিন্দু বার করার পর শ্রেণী ব্যবধান যোগ করলে বাকি মধ্যবিন্দুগুলো অটোমেটিক পাওয়া যাবে। শ্রেণী ব্যবধান কত? 10 থেকে 1 বিয়োগ করে বললাম কত? 9। শ্রেণী ব্যবধান কত বললাম? 9। 10 থেকে 1 বিয়োগ করে। এই জায়গাতেই সারা অঙ্কটাই ভুল হয়ে যাবে। আমি প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে বারবার বলেছি আমাদের শ্রেণী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী আর একটা হচ্ছে বহির্ভূত শ্রেণী। এটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী, কারণ একটি শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণী নিম্ন সীমার ভিতরে কি আছে? পার্থক্য আছে 10 আর 11। পার্থক্য থাকলে অন্তর্ভুক্ত শ্রেণী, আর অন্তর্ভুক্ত শ্রেণীতে শ্রেণী ব্যবধান হচ্ছে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা প্লাস 1। উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা প্লাস 1, তাহলে শ্রেণী ব্যবধানটা কত? 10। অর্থাৎ পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু হবে 11 থেকে 20, কত হবে? 10 যোগ করলে 15.5। চেয়ে দেখো 11 আর 20 31, 2 দ্বারা ভাগ করলে 15.5। শ্রেণী ব্যবধান যোগ করলে হবে। তবে কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান সমান হতে হবে। এক্স এর কলামটা হয়ে গেল। এরপরে কোন কলামটা দরকার? এফআই এক্সআই, এর মানে আরেকটা কলাম দরকার, সেটা হচ্ছে এফআই এক্সআই। এফআই এক্সআই এর কলামটা দরকার। এই এফআই এক্সআই কলামটা কিভাবে পাবো? এফআই কে এক্সআই দ্বারা ভাগ করে, এফআই কে এক্সআই দ্বারা ভাগ করে। যেমন দেখো আমার এখানে এফআইটা হচ্ছে কত? 5। এফআই এক্সআই, তো এফআইটা কত? 5 আর এক্সআইটা 5.5। তাহলে 5 কে আমি একটা দেখিয়ে দিই মান, তোমরা বুঝতে পারবে। আমি 5 কে 5.5 দ্বারা ভাগ করো, 5 ডিভাইডেড বাই 5.5। এই যে এক্সআইটা নিচে বসবে 5.5, আর এফআই কত হচ্ছে? 0.9091। তোমরা ভাগ করলে দেখবে 0.90909090। আমি যখন 4 নাম্বার ঘরে লিখবো, আমি 5 নাম্বার ঘরের দিকে তাকাবো। 5 নাম্বার ঘরে যদি 5 বা তার বেশি থাকে, 4 নাম্বার ঘরে 1 যোগ হবে। আবার 4 নাম্বার ঘরে ছিল 0, 5 নাম্বার ঘরে ছিল 9, এই জন্য 4 নাম্বার ঘরে 0 জায়গায় 1 লিখেছি। ফলে কত হবে? 0.9091 হবে। 0.9091, 4 ঘর নিয়েছি। এইভাবে সবগুলো আমি বের করে এই কলামটা যোগ করব। সামেশন কত? এফআই এক্সআই। কেন? আমার সামেশন এফআই এক্সআই আছে, এই কলামটা যোগ করব। এই মানটা এখানে বসাবো, এন এর মানটা কোথায় বসাবো? এখানে বসাবো। ঠিক আছে, এখানে তো দশমিকের পর 4 ঘর, আর গড় বার করার সময় দশমিকের পর কয় ঘর নেব? 2 ঘর। দশমিকের পর 2 ঘর নেব। এই মান এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 5 আর 7 12 আর 23 35 47 50 56। এন হচ্ছে 56। এখানে 56 বসাবো, সামেশন এফআই এক্স এর মানটা বসিয়ে দেব, তরঙ্গ গড় বেরিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি ক্লাসের ভিতরে আমরা কি করেছি? তরঙ্গ গড় শিখেছি। তাহলে আমরা আজকে কেন্দ্রীয় প্রবণতার 60টি ক্লাস করেছি। 60টি ক্লাস করে আমরা এ পর্যন্ত গাণিতিক গড় শিখেছি, জ্যামিতিক গড় শিখেছি, আমরা তরঙ্গ গড় শিখেছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমরা প্রচুরক আলোচনা করব এবং দ্বিঘাত গড় আলোচনা করব। এরপরে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এগুলো আলোচনা করব। ধৈর্য ধরো, আস্তে আস্তে সমস্ত ক্লাসগুলো পাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আর অনুরোধ থাকবে যে ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু ভালো করে কি করবে? শেয়ার করবে, যাতে এটা সবার কাছে যাতে কি হয়? পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ।